সারা ভালো, মানুষ জ্বালাতনে আছে, মানুষ অত্যাচারে আছে। বাজার মূল্য, সবজি তো এখানকার, কৃষকরা দাম পায় না, তাও মানুষকে বেশি দামে কেন কিনতে হয়? কারণ মিডল ম্যান যারা থাকে তারা লোটে, যারা বাজারে খুচরো ব্যবসায়ী যারা তো দোষ নেই, তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, তারা বেশি দামের জন্য বিক্রি করছে। মাঝখানে যারা তৃণমূলী দালাল আছে, দালালগুলো বাজার মূল্যটা বাড়িয়ে রেখেছে। এই কাজে একটি বিধায়িকা, তিনি হলেন রাবার স্ট্যাম্প। তাকে রাবার স্ট্যাম্প এবং মুখোশ হিসাবে ইউজ করে তার হাজব্যান্ড দেবরাজ। তো এখানে অলিখিত ক্যান্ডিডেট হচ্ছে দেবরাজের সম্পত্তি তখন কী ছিল দেবরাজকে বলুন না। 2015 তার ইলেকশন অ্যাফিডেভিট একটু দেখাতো কী সম্পত্তি ছিল, মানুষ দেখুক। এবং সাথে দেবরাজকে আবার বলুন বর্তমানে তার সম্পত্তি কোথাও বলুন, মানুষ জানে, দেখা দেওয়া। বিধানসভা নির্বাচনের 1 মাস আগে রবিবাসরীয় সকালে জমজমাট প্রচার। শ্যামপুকুরের ছবি এবার আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে শশী পাঁজা। ঢাক বাজিয়ে চলল প্রচার। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোল দের কাছে। হিন্দোল, এলাকার মানুষকে কি বার্তা দিলেন শশী পাঁজা? একেবারেই সাত সকালে কিন্তু শশী পাঁজা বেরিয়ে পড়েছেন কলকাতা পুরসভার 26 নম্বর ওয়ার্ডে, যেটা শ্যামপুকুর বিধানসভার কেন্দ্রের অন্তর্গত। সেখানে কিন্তু তিনি ভোটারদের কাছে যাচ্ছেন, বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন, এবং শুধু তাই নয়, মন্দিরে পুজোও তাকে দিতে দেখা গেল, এবং তিনি কিন্তু সেই প্রচার সারছেন। এবং তিনি এখান থেকে কিন্তু চতুর্থবারের জন্য এখানে প্রার্থী হয়েছেন, 3 বারের এখানকার বিজয়ী প্রার্থী। এবং তিনি যেটা প্রচারের মূল হাতিয়ার করছেন যে তাদের উন্নয়নটাই মূল হাতিয়ার। আমরা সরাসরি একবার কথা বলার চেষ্টা করবো শশী পাঁজার সঙ্গে। তুমি দেখতেই পাচ্ছ শশী পাঁজা রীতিমতো বাড়ি বাড়ি প্রবেশ করছেন, একাধিক মানুষের সঙ্গে তিনি জনসংযোগ স্থাপন করছেন। এবং শুধু তাই নয়, বয়স্ক মানুষজন যারা নিচে নামতে পারছেন না, তাদের সঙ্গেও কিন্তু দেখে হাত নেড়ে কিন্তু শুভেচ্ছা বিনিময় চলছে। দেখাবো, ক্যামেরা পার্সন অজয় সেই ছবি দেখাচ্ছে। বৃদ্ধা একজন ওপরে দাঁড়িয়ে রয়েছেন, তিনি দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু রীতিমতো হাত নেড়ে জনসংযোগ স্থাপন করছেন শশী পাঁজা। একবার এখানেই কথা বলে নেবো শশী পাঁজার সঙ্গে। শশীদি, এই যে প্রচারে, রবিবাসরীয় প্রচারে বেরিয়ে পড়েছেন, মানুষের কাছে মূল বার্তাটা কি তুলে ধরছেন এবং মানুষের কাছে কোন বিষয়ের সামনে রেখে ভোট চাইছেন? দেখুন, সারা বছর তো যোগাযোগ থাকে, এটা মিছিল, প্রত্যেককেই অত্যন্ত বিনম্রভাবে প্রণাম করে আমরা ভোটের আবেদন করছি। আমরা ইঙ্গিত দেখাচ্ছি যে আপনি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, তার প্রার্থী আবারও শ্যামপুকুর কেন্দ্রে আমরা। এবং আসলে কি হয়, সারা বছরই তো দেখা হয়, আমি এই ওয়ার্ডে থাকিও, সুতরাং ভালোবাসা স্নেহ সবটাই। আর অবশ্য কাজে নিরিখেও তারা আমাকে দেখেন প্রতিনিয়ত। একজন কর্মঠ বিধায়কেরা তারা নিজেরাই বলেন এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। উৎসবে, পুজোতে, আনন্দে, আপদে বিপদে থাকি। প্রতিদ্বন্দ্বীরা অনেকটা বেশি কি চ্যালেঞ্জিং হয়ে গেল? এবং কেননা যেহেতু দেখা গেল এই বিধানসভা নির্বাচনের আগে আপনার বাড়িতে রীতিমতো আক্রমণ চালানোর আপনারা যেটা অভিযোগ করেছিলেন, পাল্টা অভিযোগ বিরোধীদের তরফ থেকেও ছিল, এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি গিরিশ পার্কে দেখা গিয়েছিল, সেটা কি আপনার পক্ষে গেল না আপনার বিপক্ষে? না, আমার তো মনে হয় আমার পক্ষে গেল। মানে আমাদের উপরে আক্রমণ কিংবা হামলা যেটা করলো, আমি আমার কার্যালয়ে বসে, এইটা মানুষ, এই যে এইখানে ঘুরছিলাম, তারা ভোটের কথা পরে প্রথমে জিজ্ঞেস করছে আপনি ভালো আছেন তো, মানে বেশ চিন্তিত। এবং বলছিল সেই দিনকে যে ঘটনা হয়েছে সেটা আমরা অত্যন্ত ব্যথিত। এবং সমস্ত ভাষাভাষী মানুষ আমাদের বলছে যে এটা হওয়া উচিত ছিল না। ফলে এইটা তাদের মুখ থেকে যখন শুনছি, যখন আমি এখন ভোটের প্রচার আছি, আমার মনে হয় বড় উপলব্ধি, বড় আমি মানুষের সেন্টিমেন্টটা বুঝতে পারলাম যে তাদের সেন্টিমেন্টটা কত, যে এই অন্যায়টা আর এই অপমানটা হওয়া উচিত ছিল না। নির্বাচন কমিশনের যে একাধিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কি আপনাদের পথকে কিছুটা অপ্রশস্ত করে দেবে, না জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস? না না, আমার বক্তব্য হচ্ছে যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয়। এবার ফেয়ার তখনই হবে যখন আপনি ভোটার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করবেন সমস্ত বৈধ ভোটার, যেটা নিয়ে আমাদের লড়াই প্রথম থেকেই যেভাবে কাজটা চলেছে, তখন অন্তর্ভুক্ত নয়, বাদ। এখনো ভোটের ঘোষণা, 2 ফেজে ভোট, এবং তাতে দেখা গেল যে অর্থাৎ 3 বারের বিধায়ক, চতুর্থবার তৃণমূলের প্রার্থী হয়েও ভোট প্রচারে নেমে একদিকে জনসংযোগ সারছেন, পাশাপাশি কিন্তু গত শনিবার গিরিশ পার্কের ঘটনা নিয়ে যেমন সরব হয়েছেন, অন্যদিকে এসআইআর প্রক্রিয়া নিয়েও ফের একবার সরব হয়েছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। দেখাতে থাকবো এই প্রচার। পাশাপাশি এবার আপনাদের সামনে রাখি একবার টালিগঞ্জের ছবিটা, যেখানে বাম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস, তিনিও রবিবাসরীয় সকালে প্রচারে বেরিয়েছেন।
সত্যজিৎ বৈদ্য আরো বিস্তারিতভাবে ছবিটা তুলে ধরবেন। সত্যজিৎ, পার্থপ্রতিম বিশ্বাস টালিগঞ্জের বাম প্রার্থী, মূলত আজ কোন কোন জায়গায় প্রচার সারছেন? দেখো, এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো। তুমি যেমনটা বলছিলে যে রোববারের সকাল এবং রোববারের সকালের যে প্রচার, টালিগঞ্জ এলাকার ছবি, যেখানে বাম কর্মী সমর্থকরা তাদের প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস তাকে নিয়ে বেরিয়ে পড়েছেন। এবং এই ছবি দেখছো নেতাজি নগর এলাকা, এবং যেখানে পার্থবাবু তিনি প্রচার করছেন, এলাকায় জনসংযোগ করছেন, বাড়ি বাড়ি ঘুরছেন। মূলত কি বার্তা দিচ্ছেন? সবার সঙ্গে তো কথা হচ্ছে, আর আপনি এই এলাকায় পরিচিত মুখ। হ্যাঁ, আমি এই এলাকায় বহুদিনের বাসিন্দা। একটাই বার্তা, যে গত 15 বছরে আমাদের রাজ্যের যে বেহাল অবস্থাটা হয়েছে, তাতে যেটা দাঁড়াচ্ছে যে নতুন প্রজন্মের কার্যত দুটো এরিয়া, কর্মসংস্থান এবং শিক্ষা, সেটা ব্যাডলি এফেক্টেড হয়েছে। আমরা চাই যে এই রাজ্যের ছেলেরা, টালিগঞ্জের ছেলেরা, শহরের ছেলেরা ভিন রাজ্যে যেন না যায়। রাজ্যে শিল্প আসুক, রাজ্যে কর্মসংস্থান হোক, কিন্তু তার পরিবর্তে রাজ্যে বিকল্প সিন্ডিকেট, তোলাবাজি, এই সংস্কৃতি চালু হয়ে গেছে। ফলে আমরা তার বাইরে রাজ্যটাকে বের করতে চাই। পশ্চিমবঙ্গের যে সুনাম ছিল একসময়, আমার কথা হচ্ছে যে শিল্প, শিক্ষা, বাণিজ্যের ক্ষেত্রে, সেই সুনাম আমরা ফিরিয়ে আনতে চাই। একটা সময় তৃণমূল যখন এসছিল সরকারে 2011, তখন ছিল তৃণমূলের উত্থানের সময়, 2026 আজ পতনের সময়। ফলে এখানে দাঁড়িয়ে আবারও বলছি যে মানুষ পরিবর্তন চাইছেন, এবং ইতিবাচক পরিবর্তনের আশায় যারা মানুষ ভোট দিয়েছিলেন একাংশ তৃণমূলকে, তারা এখন পরিত্রাণ চাইছেন। এবং বিজেপি পরিবর্তনের নাম করে যে প্রহসনটা করতে চাইছে, তার থেকেও মুক্তি চাইছেন। ফলে টালিগঞ্জের একটা বড় অংশের মানুষ তারা মনে করছেন যে আসলে টালিগঞ্জের হাল ফেরাতে গেলে লালেদেরকে ফেরাতে হবে। এটাই হচ্ছে যে কল অফ দি আওয়ার। কিন্তু এই যখন এই কেন্দ্র অর্থাৎ টালিগঞ্জের কথা ওঠে, তখন এখানে অন্যতম প্রতিপক্ষ অরূপ বিশ্বাস। সেক্ষেত্রে আপনি কি বলবেন, এই প্রতিপক্ষ কতটা কড়া, আর আপনি কতটা আশাবাদ? না, প্রতিপক্ষ রাজ্যের মন্ত্রিসভার সদস্য বলে এই লড়াই অনেকটা সহজ। কারণ মানুষকে রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতা বোঝাতে গেলে সিম্বলিক কতগুলো মানুষের নাম যদি করতে হয়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এই ধরনের শোভনবাবু, এরা হচ্ছে প্রত্যেকে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। ফলে যে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতীক হিসাবে তারা যত বেশি লড়েন, যে কেন্দ্রে লড়েন, একেবারে রাজ্য সরকারের ব্যর্থতার দিকগুলো তুলে ধরছেন বাম প্রার্থী। টালিগঞ্জের ছবি আপনারা দেখলেন। আর এবার সরাসরি আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গে। শিলিগুড়িতে প্রচার সারছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। রবিবাসরীয় সকালে জমজমাট প্রচার। भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम। শঙ্কর ঘোষের পাশাপাশি আপনাদের যে ছবি দেখাচ্ছি, শিলিগুড়িতে পথে নেমে জনসংযোগ তৃণমূল প্রার্থী গৌতম দেবেরও। রবিবারের সকালে শিলিগুড়ির ভোট প্রচারের ছবি আপনাদের সামনে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এবং অন্যদিকে জনসংযোগ তৃণমূল প্রার্থী গৌতম দেবের। নতুন বলতে আমি শুধু এইটুকু বলবো যে মানুষের যে বিপুল সাড়া এই শিলিগুড়ি শহরে রয়েছে, তার প্রতিফলন এর আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আমার তো দুটোই এজেন্ডা। এক, হিন্দুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে যাতে পশ্চিমবঙ্গে বাস না করতে হয়, তার জন্য তৃণমূলকে উচ্ছেদ করতে হবে। আর পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করতে হবে। পরিচিতি নিয়ে কাজ করব, কোনো দলের বিধায়ক নয়, সবাইকে নিয়ে কাজ করব। আর উন্নয়নই হবে একমাত্র মূল মন্ত্র। মানুষ যাতে ভালো থাকে, উন্নত শিলিগুড়ির উন্নয়নের ছোঁয়া যাতে প্রত্যেকটি মানুষের দূর প্রান্তে পৌঁছে যায়, প্রান্তিক মানুষের কাছে পৌঁছয়, এটা আমরা আশা করি। শিলিগুড়ি কে প্রাপ্য যে মর্যাদা, সেই মর্যাদার জায়গায় উত্তীর্ণ করার এটা লড়াই, এবং নিজেকে ছাপিয়ে যাওয়ার লড়াই। এটা নিছক একটা লড়াই না, এটা শিলিগুড়ির উত্তরণের ভবিষ্যৎ এর সাথে যুক্ত হয়ে আছে। আমরা সেই কাজটাই করতে চাই।
আর এবার আপনাদের দেখাই ব্যারাকপুরের ছবি। জোর কদমে চলছে ভোট প্রচার। রবিবাসরীয় সকালে হেঁটে প্রচারে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, অন্যদিকে রাজ চক্রবর্তী তিনিও নেমেছেন প্রচারে। তৃণমূল প্রার্থীর পাশাপাশি প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থীও। কৌস্তব বাগচি কথা বললেন স্থানীয়দের সঙ্গেও। ভারতীয় জনতা পার্টি প্রার্থী, একটা বার আপনাদের কাছে আশীর্বাদ চাই, একটা বার আপনাদের কাছে কাজ করার সুযোগ চাই। আমি ব্যারাকপুরের বিজেপিকে এমন শিক্ষা দিন, মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। বাংলায় বিজেপি শূন্য। তৃণমূল কংগ্রেস চলে গেছে, আর ধাক্কা দিয়ে দেখে সুবিধা দরকার। রেটটা হচ্ছে টার্গেট। Presented by Captain TMT, Badir Ashol Shokti. Platinum sponsor Jack Olive Oil, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. Co-presenter Shalimar Chef Guro Moshla, Ashol Moshla Ashol Taste. বেনারস নিকেতন চৈত্র সেলের কেনাকাটায় পান 50% পর্যন্ত মহা ছাড়। Co-powered by Afen Dater Class 11 and 12 Bangla ও ইংরেজি সহায়িকা এবং Question Bunch. রুমতা সিমেন্ট একদম সলিড। Berger Paints, paint your imagination. Partnered by Supreme Knowledge Foundation. আগামী তৈরি হচ্ছে আজ। মকাই বাড়ি সুস্বাদু সুগন্ধি দার্জিলিং চা। ভারতী ডায়াগনস্টিক সেন্টার চুঁচুড়া ও সিঙ্গুরের পরে এখন পান্ডুয়াতে প্রথমবার সিটি স্ক্যান। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31 মার্চ। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে কোশ্চিন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও মার্টিন। নোনতায় কি রাখা যায়? ভারতীয়দের কখনো টক কখনো মিষ্টি মুডের জন্য প্রভুজি খাট্টা মিঠা। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা প্রভুজি ঝাল চানাচুরি বারবার খেতে থাকেন। আর যাদের গল্প শেষই হতে না চায় তাদের কাছে প্রভুজি টক ঝাল মিষ্টি থাকে সব সময়। প্রভুজি মিক্সচার্স, দেশের নোনতা স্ন্যাক্স। প্রভুজি নমকিন, দিল কো চাহিয়ে জি। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেসরি। উচ্চ মাধ্যমিক সায়েন্সের জন্য সাতরা উচ্চতর পদার্থবিদ্যা, জীববিদ্যা, গণিত ও রসায়ন, অথেন্টিক থিওরি, উন্নত অনুশীলনী এবং জয়েন্ট এন্ট্রান্স ও নিটের জন্য আদর্শ নেক্সট যুগের টেক্সট বুক। সাতরা পাবলিকেশন। প্রতিটি মানুষের এগিয়ে চলার প্রেরণা তার পুরো পরিবার, আর প্রতিটি সুখী পরিবারের সঙ্গে আছে আইকিউব, দ্য টিভিএস আইকিউব, ভারতের পছন্দের ফ্যামিলি ইভি। এদিকে ভোট প্রচার শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে ভোট প্রচার করলেন তিনি। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শুভেন্দু অধিকারী। জনতা জনার্দন আমি সাগরজির বাড়ি থেকে শুরু করেছিলাম, তার আগে মাকে দর্শন করেছি কালীঘাটে। নমস্কার নমস্কার। এটা বিজেপি জিতবে, নিশ্চিন্তে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মেটিয়া বুরুজে যান, এখানে সুযোগ হবে না। আগামী মঙ্গলবার থেকে প্রচারে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
24শে মার্চ থেকে তার কর্মসূচি শুরু হচ্ছে। দুপুর 2টোয় তিনি পাথর প্রতিমায় সভা করবেন, জনসভা রয়েছে তার। আর এরপর 25শে মার্চ তার পরপর কর্মসূচি রয়েছে। প্রথমে বেলা 12টায় দাসপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে এবং ওই একই দিনে দুপুর 1টার সময় কেশিয়ারি ও নারায়ণগড়ে রয়েছে তার জনসভা। আর এরপর দুপুর 1:30টায় নন্দীগ্রামে কর্মী সভায় যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার কর্মসূচি নিয়ে শুভেন্দু অধিকারী গতকাল কি বলেছিলেন শুনুন। যে ভাইটিকে প্রার্থী করেছে ওই ভাইটির নন্দীগ্রাম আন্দোলনে কোনো কোথাও ভূমিকা ছিল? ওই ভাইটি কি নন্দীগ্রামের 5 জন শহীদ পরিবার, 2 জন অত্যাচারিত রমণীর নাম বলতে পারবে? আমি তো নন্দীগ্রামের জন্য 42টা মামলা খেয়েছি সিপিএমের সময়। তো নন্দীগ্রামের লোককে কেন আন্ডার এস্টিমেট করছেন? মমতা ব্যানার্জি ক্রেডিট নিতে গেছিল, মমতা ব্যানার্জিকে রিফিউজ করেছে যে নন্দীগ্রাম, তারপরেও আমাকে আরো পরীক্ষা দিতে হবে বা নন্দীগ্রামের মানুষকে পরীক্ষা দিতে হবে? ডেমোক্রেসিতে মাল্টিপল নাম্বার অফ পার্টিস দাঁড়ায়, বহুদলীয় গণতন্ত্র। ওরা একজনকে দাঁড় করিয়েছে। আমিও একটা সময় তৃণমূল কংগ্রেস করতাম, 20 সালে আমিও রিজাইন করে সব ছেড়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। বিজেপি আমাদের একজন পঞ্চায়েত মেম্বারকে ওরা জয়েন করিয়েছে। ওই ভাইটার উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপটা ছেড়ে নির্বাচনে লড়াই করা নৈতিকভাবে। আর মাননীয় অভিষেক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের। তিনি প্রচারে আগেও গেছেন, এখনো যাবেন। এটা নিয়ে আমার মন্তব্য করারও দরকার নেই, বিচলিত হওয়ারও দরকার নেই। কিন্তু আমি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে ওরিড নই। তারা 21-এর যুদ্ধে বলে দিয়েছে কে আসল আর কে নকল। বারে বারে হয় না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ, 70 years of legacy in craftsmanship. চেনা মুখ অচেনা ছবি, বিজেপি প্রার্থীর মাদলের তালে নাচে পা মেলালেন তৃণমূল প্রার্থী। রানীবাঁধের তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা এবং বিজেপির প্রার্থী ক্ষুদিরাম টুডু দুজনেই গতকাল প্রচারে বেরিয়েছিলেন। এর মধ্যেই আদিবাসীদের ফুলের উৎসবে সামিল হন দুজন। সেখানেই দেখা যায় এই ছবি। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে কোশ্চিন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও মার্টিন। থ্যাংক ইউ স্যার। ভুজিয়া? ভুজিয়া নয়, প্রভুজি ভুজিয়া। এখন যখন হোক, এখানে যেখানে হোক। भुजिया नॉय, प्रभु जी भुजिया। प्रभु जी भुजिया, दिल को चाहिए जी। केशरी आवेशे मन जोगी होलो रे, आनंद नेचमो मतवारा होलो रे। केशरी आवेशे मन जोगी होलो रे। प्रति मुहूर्ते केसरी उत्सव उद्यापन करुन विमल बलो भाषा केसरी। প্রতিটি মানুষের এগিয়ে চলার প্রেরণা তার পুরো পরিবার, আর প্রতিটি সুখী পরিবারের সঙ্গে আছে আইকিউব, দ্য টিভিএস আইকিউব, ভারতের পছন্দের ফ্যামিলি ইভি। এদিকে ভোট প্রচার শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে ভোট প্রচার করলেন তিনি। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শুভেন্দু অধিকারী।
বাস্তব জনতা জনার্দন। আমি সাগরজির বাড়ি থেকে শুরু করেছিলাম, তার আগে মাকে দর্শন করেছি কালীঘাটে। নমস্কার নমস্কার। এটা বিজেপি জিতবে, নিশ্চিন্তে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মেটিয়া বুরুজে যান, এখানে সুযোগ হবে না। আগামী মঙ্গলবার থেকে প্রচারে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24শে মার্চ থেকে তার কর্মসূচি শুরু হচ্ছে। দুপুর 2টোয় তিনি পাথর প্রতিমায় সভা করবেন, জনসভা রয়েছে তার। আর এরপর 25শে মার্চ তার পরপর কর্মসূচি রয়েছে। প্রথমে বেলা 12টায় দাসপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা রয়েছে এবং ওই একই দিনে দুপুর 1টার সময় কেশিয়ারি ও নারায়ণগড়ে রয়েছে তার জনসভা। আর এরপর দুপুর 1:30টায় নন্দীগ্রামে কর্মী সভায় যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার কর্মসূচি নিয়ে শুভেন্দু অধিকারী গতকাল কি বলেছিলেন শুনুন। যে ভাইটিকে প্রার্থী করেছে, ওই ভাইটির নন্দীগ্রাম আন্দোলনে কোথাও ভূমিকা ছিল? ওই ভাইটি কি নন্দীগ্রামের 5 জন শহীদ পরিবার, 2 জন অত্যাচারিত রমণীর নাম বলতে পারবে? আমি তো নন্দীগ্রামের জন্য 42টা মামলা খেয়েছি সিপিএম এর সময়। তো নন্দীগ্রামের লোককে কেন আন্ডার এস্টিমেট করছেন? মমতা ব্যানার্জি ক্রেডিট নিতে গেছিল, মমতা ব্যানার্জিকে রিফিউজ করেছে যে নন্দীগ্রাম, তারপরেও আমাকে আরো পরীক্ষা দিতে হবে বা নন্দীগ্রামের মানুষকে পরীক্ষা দিতে হবে? ডেমোক্রেসিতে মাল্টিপল নাম্বার অফ পার্টিস দাঁড়ায়, বহুদলীয় গণতন্ত্র। ওরা একজনকে দাঁড় করিয়েছে। আমিও একটা সময় তৃণমূল কংগ্রেস করতাম, 20 সালে আমিও রিজাইন করে সব ছেড়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। বিজেপি আমাদের একজন পঞ্চায়েত মেম্বারকে ওরা জয়েন করিয়েছে। ওই ভাইটার উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপটা ছেড়ে নির্বাচনে লড়াই করা নৈতিকভাবে। আর মাননীয় অভিষেক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের। তিনি প্রচারে আগেও গেছেন, এখনো যাবেন। এটা নিয়ে আমার মন্তব্য করারও দরকার নেই, বিচলিত হওয়ারও দরকার নেই। কিন্তু আমি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে ওরিড নই। তারা 21-এর যুদ্ধে বলে দিয়েছে কে আসল আর কে নকল, বারে বারে হয় না। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে with Ajanta Shoes, 70 years of legacy in craftsmanship. শিরোনাম নিবেদন করছে Adamas University, dream placement with a package of 1 crore. Transform with Adamas. আরজি করে ভয়ঙ্কর মৃত্যু, এখনো 6 তলায় বিপজ্জনকভাবে আটকে দুর্ঘটনাগ্রস্ত লিফট। কাল যাবেন সংস্থার কর্মীরা। লিফট চালু করে খোঁজা হবে ত্রুটির কারণ, থাকবেন পিডব্লিউডির আধিকারিকরাও। আজিকরে বিপর্যয়ের কারণ হিউম্যান এরর। লিফটম্যান থাকলে দুর্ঘটনা এড়ানোর সম্ভাবনা ছিল। দ্বিতীয় কারণ যান্ত্রিক ত্রুটি। প্রাথমিক মত ফরেনসিক বিশেষজ্ঞদের। কাল ফের যাচ্ছেন বিশেষজ্ঞরা। আজিকর আছে আজিকরে, লিফটে আটকে স্ত্রী অসুস্থ সন্তানের সামনেই ভয়ঙ্কর মৃত্যু। আর আমি শুধু হেল্প করে পরের ডেড বডিটা আমার কোলে এসে পড়েছে, রক্তাক্ত ডেড বডিটা আমার উপর পড়েছে। ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটি গঠন সিইও দপ্তরের। কোথায় কত বাহিনী, কিভাবে কাজ ঠিক করবে কমিটি। আজ বৈঠক ডাকলেন সিইও। আজ থেকে নিজের কেন্দ্রে প্রচারে তৃণমূল নেত্রী। চেতলার অহিন্দ্র মঞ্চে কাউন্সিলর ও নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা। মঙ্গলবার যাবেন উত্তরবঙ্গে। যুদ্ধে 23 দিন পার, পশ্চিম এশিয়ার সংঘাত আরো তীব্র। তেহরান জুড়ে পরপর হামলা ইসরায়েল আমেরিকার। পাল্টা তেল আভিভে মিসাইল ক্লাস্টার বোমা ইরানের। কি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, কি বলছেন হীরক রাজ ও সভাসদরা।
হীরকনাথের দরবার রাত 10:30টায়। শিরোনাম নিবেদন করছে Adamas University. Dream placement with a package of 1 crore. Transform with Adamas. সহযোগী নিবেদক গো এভরিওয়্যার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সামারের বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার এনসিআরআই হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও প্রশ্ন সঙ্গে রাইট ট্র্যাক। ডাফ এন্ড ডাট, এসএমএস অ্যাবাকাস, শার্প মাইন্ড, ব্রাইট ফিউচার। গ্লোবাল নলেজ ক্যাম্পাস, কৃষ্ণনগর, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা। অ্যাডমিশন গোয়িং অন। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। আজিকরে লিফট বিপর্যয়ে ভয়াবহ মৃত্যুর ঘটনার পরে সামনে আসছে একাধিক প্রশ্ন উঠছে যে এই ঘটনার দায় কার। ইতিমধ্যেই কি কারণে এই লিফট বিপর্যয় তার তদন্ত শুরু হয়েছে। হিউম্যান এরর এই আজিকরে লিফট বিপর্যয়ের পিছনে রয়েছে এমনই প্রাথমিক মত বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা তারা প্রাথমিকভাবে মনে করছেন যে এর পিছনে রয়েছে হিউম্যান এরর। গতকালই আপনারা জানেন যে ফরেনসিক বিশেষজ্ঞরা আজিকর হাসপাতালে যান এবং সেখানে গিয়ে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন। ঠিক কি মতামত তাদের আমরা জানবো। সুকান্ত মুখোপাধ্যায় প্রথমে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, প্রাথমিক কারণ হিসেবে কি উঠে আসছে? দেখো, গতকালকে ফরেন্সিক এক্সপার্টরা ঘটনাস্থলে গিয়েছিলেন। ট্রমা কেয়ার বিল্ডিং এ তারা দুপুর 1:30 থেকে 3টে পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা নানান জায়গা খতিয়ে দেখেন। তারা যেটা বলছেন যে লিফটটি মূলত দুর্ঘটনা হয়েছিল বেসমেন্ট থেকে গ্রাউন্ড ফ্লোরের মাঝখানে এবং পরবর্তী সময়ে এই বন্দ্যোপাধ্যায় পরিবার যে 3 সদস্য বেসমেন্টে আটকে ছিল তাদেরকে উদ্ধার করার জন্য লিফটটিকে 6 ফ্লোরে নিয়ে যাওয়া হয়। কিন্তু লিফটটি 6 ফ্লোরে এই মুহূর্তে যেরকম বিপজ্জনক অবস্থাতে রয়েছে সেটি যে কোনো মুহূর্তে কিন্তু চালু করলে ফের বেসমেন্টের দিকে ম্যালফাংশন হয়ে নেমে যেতে পারে। সেই কারণে ফরেন্সিক এক্সপার্টরা গতকালকে বেসমেন্টে নামতে পারেননি এবং আগামীকাল তারা বায়োলজি ডিপার্টমেন্ট এবং ফিজিক্স ডিপার্টমেন্টের লোকজনকে সেখানে নিয়ে যাবেন এবং ওপর থেকে তারা টর্চ মেরে যেটা দেখতে পেরেছেন যে বেসমেন্টে এবং গ্রাউন্ড ফ্লোরের যে জায়গাতে লিফটটি আটকে ছিল সেখানে অরূপ বন্দ্যোপাধ্যায় ছেঁড়া জামা কাপড়, তার চুলের একটা গোছা এবং ব্লাড স্যাম্পেল সেখানে কিন্তু পড়ে রয়েছে, যেটা আগামীকালকে কালেক্ট করা হবে। এবারে তারা লিফট কেন কালকে চালু করতে পারলেন না, তো দুটো কারণ। এক হচ্ছে যে লিফটটি এখন যে কন্ডিশনে আছে সেটি চালু করলে ওই বিল্ডিং এর আরো 2টি লিফট ব্যাহত হতে পারে এবং সেই কারণে লিফটের যে কোম্পানি সেই কোম্পানির 2জন আধিকারিককে ডাকা হয়েছে। আর পিডব্লিউডি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট অর্থাৎ যারা কিনা এই আরজিকর হাসপাতালে সমস্ত লিফটকে দেখাশোনা করেন তাদেরও উপস্থিতি কিন্তু কালকে থাকতে বলা হয়েছে শারীরিকভাবে। ফলত তাদের উপস্থিতিতে লিফটটিকে কালকে চালু করা হবে। তবে আপাতভাবে লিফটটিকে পরীক্ষা করার পরে যেটা প্রাথমিক অনুমান তদন্তকারীদের যে এটি ম্যালফাংশন করেছিল অর্থাৎ যান্ত্রিক ত্রুটি তো ছিলই, পাশাপাশি কিন্তু হিউম্যান এরর ছিল। তার কারণ ফরেন্সিক এক্সপার্টরা বলছেন যে যদি লিফট ম্যান থাকতো তাহলে যে কন্ডিশন লিফটের ভেতরে হয়েছিল যে কারণে দুর্ঘটনাটি ঘটেছিল সেটিকে কিন্তু এড়ানো যেত। অর্থাৎ হিউম্যান এরার কিন্তু এক্ষেত্রে সার্বিকভাবে সামনে এসছে। আগামীকাল তারা ফের যাবেন এবং সমস্ত কিছু পরীক্ষা করার পরে এই বিষয়ে আরো তারা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবেন তদন্তকারী অফিসার থেকে। একেবারে আগামীকাল লিফট কোম্পানির কর্মীদের ডাকা হয়েছে এবং পিডব্লিউডির কর্মীদেরও ডাকা হয়েছে। প্রাথমিকভাবে ফরেনসিক বিশেষজ্ঞদের যেটা মত যে যান্ত্রিক ত্রুটি তো রয়েছে, তবে এর পেছনে রয়েছে হিউম্যান এরর। তবে ঠিক কি কারণে এবং কিভাবে ঘটেছিল এই ভয়ঙ্কর দুর্ঘটনা, ঘটনার প্রত্যক্ষদর্শী অর্থাৎ অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তিনি একেবারে ঘটনার সময়ের যে বিবরণ দিয়েছেন তা শুনলে শিউরে উঠতে হয়। প্রথমে লিফটে ওঠেন অরূপ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী এবং তার ছেলে, আর এরপর আচমকাই বেসমেন্টে নেমে যায় লিফটটি। বেসমেন্টের সামনেই রয়েছে লিফটের গেট, সেখানে তালা ঝুলছিল। লিফট এবং গ্রিলের গেটের মাঝখানে দাঁড়িয়েছিলেন বাবা, মা ও ছেলে, আর তখনই আবার আচমকা উপরে উঠতে শুরু করে লিফটটি। অরূপের জামা লিফটের দরজায় আটকে যায়। আচমকা লিফট উপরের দিকে উঠে যাওয়ায় অরূপের স্ত্রী এবং সন্তান লিফটের নিচের গর্তে পড়ে যায়। তখনও লিফটের দরজায় আটকে ছিল দমদমের জয়পুরের ওই যুবক, আর সেই অবস্থাতেই অরূপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েই ঘষতে ঘষতে ওপরে ওঠে লিফটটি। সেই সময় ছেলেকে কোনো ক্রমে গ্রিলের সামনে তুলে দেন স্ত্রী। কিছুক্ষণ পর আবার নিচে নেমে আসে লিফট। এরপর স্ত্রীর কোলে এসে পড়েন রক্তাক্ত ক্ষতবিক্ষত অরূপ বন্দ্যোপাধ্যায়। এক বছর 7 মাস আগে আজিকর হাসপাতালে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর নারকীয় সেই ঘটনা, এবং সেই ঘটনার পরে অর্থাৎ অভয়ের হত্যার পরেও আজিকর যে আছে আজিকরেই সেই ঘটনা, লিফট বিপর্যয়ের ঘটনা আরো একবার তা প্রমাণ করলো। লিফটে আটকে স্বামীর ভয়ঙ্কর মৃত্যু এবং 2 ঘন্টাতেও সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না।
হারহীন করা বয়ান মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর। লিফটটা যখন খারাপ হতো তখন তো বললো যে ভাগ্যিস তোমরা দুজনে আসোনি, আমি ছিলাম। কিন্তু তার যে শেষ পরিণতি এরকম হবে মানে কল্পনাও করতে পারিনি। আমি শুধু হেল্প করে আরও উঠেছে, তখন বরের ডেড বডিটা আমার কোলে এসে পড়েছে, রক্তাক্ত ডেড বডিটা আমার উপর পড়েছে। যখন আপনার স্বামী নিচে এসে পড়লো তখনও কি তিনি বেঁচে ছিলেন? বেঁচে ছিলেন না, বলতে পারছিল না, হাঁপাচ্ছিল। বেঁচে ছিলেন, হ্যাঁ। কখন উঠলেন এবং মানে কোথায় যাচ্ছিলেন লিফটে করে? ওই তো আমরা ছেলের তো হাত মানে যেহেতু ভেঙে গেছিলো বলে আমরা এমার্জেন্সিতে রাত 10টার সময় এসেছি। আমরা দেখলাম আরজি করে যাই, আর বড়ি বললো হ্যাঁ চলো আরজি করে অনেক ডাক্তার পাওয়াও যায়, এমার্জেন্সিতে যখন তখন কি হয়েছে আগে দেখে নিয়ে তারপর দেখা যাবে। এখন আমরা ওয়েট করছিলাম ওটির জন্য। তো আমার ছেলে বললো যে মা বাথরুম পেয়েছে। তো আমি বললাম হ্যাঁ চলো আমিও যাব। তো ওকে তো কোলে করে নিয়ে যেতে হচ্ছিলো, আমি পারবো না অতটা। তো হাজবেন্ড বলে চলো আমিও তিনজনে মিলে, মোবাইলটাও নিয়ে আসিনি। তো একদম বেসমেন্টে যখন গেল তখন দরজাটা খুলে গেল, আর একটু মানে গ্যাপ রেখে গ্রিলে তালা দেওয়া। এখনও আমরা দাঁড়িয়ে, আমার হাজব্যান্ড বলছে না ভেতরে ঢুকবো না, ভেতরে যদি একবার ঢুকে যায় যদি কতক্ষণ পরে ঠিক হবে, আমরা যদি মানে পুরো আটকা পড়ে যায় তাহলে তো আরোই মানে ওই একটা ভয় ছিল। দিয়ে তখন দেখছি দাঁড়াতে এরকম হতে হঠাৎ দরজাটা বন্ধ হয়ে উঠে গেল। এই অবস্থায় গ্যাপটা তো খুব ছোট। আপনি, আপনার স্বামী, আপনার ছেলে তিনজন ওইটুকু জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে পরে উঠলো, দিয়ে আবার নামতে একদম নিচে গেল। দরজাটা নিজে লাস্ট বেসমেন্টে গিয়ে খুলে গেল। তার খুলে গেল, দিয়ে আমরা বার হয়ে ওইটুকু জায়গার মধ্যে দাঁড়ালাম। যদি লিফটটা উঠে যায় ভেতর ওইটুকু জায়গার মধ্যে, নিচে তো আবার গ্রাউন্ড লেভেলে গর্ত, তো ওই গর্তের মধ্যে আমি আমার ছেলে পড়ে যাই, দুমড়ে মুচড়ে পড়ে যায়, আর হাজবেন্ড মানে উনি চাপা লেগে ওর মধ্যে আটকে গেছে। লিফটটা কি তারপর উঠতে শুরু করলো? উনি ঘষতে মানে তারপরে আমি যখন পড়ে গেলাম তখন দেখলাম এ তো আবার যদি লিফটটা আমার মাথায় এসে পড়ে তাহলে তো আমরা ছেলে আমি দুজনেই সঙ্গে ছেলেকে ওই যে ওইটুকু জায়গা, তখন ওইটা তো ফাঁকা, আমি ওই গর্ত থেকে ছেলেকে বললাম বাবু ওখানটাতে তুই চুপ করে ধরে থাক। আপনি যখন ছেলেকে তুলে আবার ওই ফাঁকা জায়গাটা দাঁড় করিয়ে দিলেন তখন আপনার স্বামী কোথায়? ওখানে ওপরে আটকা পড়েছিল, মানে লিফট আর ওই মাঝামাঝিতে উনি ফেসে গেছিলেন। ঠিক ঘটেছিল আরজিকর মেডিকেলের সেই লিফটে। অন্য আরেকটি লিফট ব্যবহার করে তা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। শৌচাগার ব্যবহারের জন্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দোতলায় যে ফ্লোরে ওটি রয়েছে সেই জায়গা থেকে সন্তানকে নিয়ে 5 তলায় যাচ্ছিলেন ওই দম্পতি, কিন্তু 5 তলায় যাওয়ার পরিবর্তে এইভাবেই লিফট সরাসরি নেমে চলে আসে বেসমেন্টে। এখন যে লিফট রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর 5টা লিফটের মতো এখানেও ঠিক 2 ধরনের দরজা রয়েছে। যে লিফট আমরা দেখাচ্ছি এই লিফট পুরনো আমলের, যেখানে এরকম কোল্যাপসিবল গেট রয়েছে, একটি গেট বন্ধ করলে লিফটের যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত হলো, আর আরেকটি দরজা যেটা রয়েছে বাইরের দিকে, যেটা বন্ধ করলে লিফট চলে গেলেও বাইরে থেকে আর কেউ ভেতরে আসতে পারবেন না। কিন্তু হয়েছিল ঠিক উল্টোটা। লিফট সরাসরি যখন 5 তলা থেকে চলে এলো বেসমেন্টে তখন তিনজনই ভেবেছিলেন এবার হয়তো একটা আশার আলো দেখা যাবে, কিন্তু বেসমেন্টে লিফটের দরজা খুলতেই দেখা গেল সামনে রয়েছে এরকম একটা প্রমাণ সাইজের গ্রিল, যেটা আবার তালাবন্ধ অবস্থায় রয়েছে, যেটা কোনোভাবেই খোলা সম্ভব নয়। আর এই গ্রিল এবং লিফটের পিছনের যে দেওয়াল অর্থাৎ দরজাটা, তার মাঝখানের এই অল্প একটু জায়গা, 1 বিঘে জায়গা, সেখানেই তিনজনকে দাঁড়িয়ে থাকতে হয়। তিনজনই ঠিক করেছিলেন যে আর কোনোভাবে লিফটের ভেতরে ঢুকবেন না, তার কারণ যদি আর লিফট ওপর থেকে নিচে না নামে বা নিচ থেকে ওপরের দিকে না যায়, তাই এই অল্প পরিসর জায়গার মধ্যেই তারা দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নেন, আর এটাই হয়ে যায় তাদের কাল। সব জায়গাতেই লিফটের 2টি দরজা থাকে,
একটি দরজা যেটা লিফটের সঙ্গে থাকে, লিফট ওঠানামা করার সঙ্গে সঙ্গে সেই দরজাটিও ওপরে বা নিচে চলে যায়। কিন্তু আরেকটি দরজা থাকে যেটা বাইরে থেকে কেউ লিফটের ভেতরে যে টানেল রয়েছে তাতে পড়ে না যায় সেটাকে নিশ্চিত করে। আরজি করের ক্ষেত্রে কি হয়েছিল, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই যে বাইরের দিকের দরজাটা যান্ত্রিক ত্রুটির কারণে বাইরের দিকের এই দরজাটা বন্ধ হয়নি। দরজা ছিল কিন্তু সেটা বন্ধ হয়নি, তার ফলে এই দরজা এবং বাইরের থেকে যে গ্রিল যেটা তালা বন্ধ অবস্থায় তার মাঝের অল্প জায়গাটুকুর মধ্যে ওই তিনজন দাঁড়িয়েছিলেন। এবার লিফট যখন ওপরে উঠতে শুরু করলো তখন নিজের 4 বছরের সন্তানকে নিয়ে মা পড়ে গেলেন লিফটের ভেতরের টানেলে। আর দুটি দরজার মাঝখানে কোনোভাবে আটকে গিয়েছিল ওই হতভাগ্য ব্যক্তির শরীরের কোনো অংশ, হতে পারে জামা অথবা কাপড়ের কোনো অংশ, সেটা তাকে টানতে টানতে ওপর দিকে নিয়ে যেতে শুরু করে। এবং কিছু দূর গিয়ে লিফটের যে আমরা দেখতে পাচ্ছি লিফটের যে টানেল অর্থাৎ যে দেয়াল রয়েছে সেই দেওয়াল এবং লিফটের যে কাঠামো তার মাঝখানের যে অল্প একটু ফাঁকা জায়গা সেই জায়গা দিয়ে টেনে হিঁচড়ে তাকে নিয়ে লিফট উঠতে শুরু করে ওপর দিকে। কিন্তু বেশি দূর উঠতে পারে না লিফট, কিছুটা যাওয়ার পরই একেবারে সবেগে ওপর থেকে ওই ব্যক্তি তিনি আছড়ে